Esther, you know something? I wish someone had told me when I was in high school about all this. About what? 11 ways of using a noun or spotting a noun in a sentence. And actually using and spotting it, not just reading it in a book. Exactly, that's what we're gonna do today. Okay. ইংলিশ লেসন বাই এস্টার অ্যান্ড এরশাদ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের প্রথম লেসন যেটা পার্সু স্পিচ নিয়ে হবে। আমরা ইন্ট্রোডাক্টরি লেসনে, যেটা আপনারা ইতিমধ্যে না দেখে থাকলে দেখে থাকতে পারেন, আমাদের চ্যানেলেই আছে। তো সেখানে আমি বলেছিলাম যে আমরা ইংলিশ গ্রামারের বিভিন্ন অংশ নিয়ে কথা বলবো, সেখানে ধারাবাহিকতায় প্রথমত পার্সু স্পিচ নিয়ে কথা বলার কথা। তো আজকে লেসন 1-এ আমি ঠিক করেছি, যেহেতু প্রথমত পার্সু স্পিচে আমরা জানি নাউন প্রথমে আসে, তো আমরা নাউন নিয়ে কথা বলবো। অ্যান্ড এস্টার উড বি হেল্পিং মি আউট in terms of whenever she feels, and she can always come in whenever she likes. So anyway, so it begins. Give me a sentence, any sentence you like. Okay, so the handwriting is nice. The handwriting is nice. Okay, so I'm not sure about my handwriting, but the handwriting is nice, whoever that is. It's nice, it's good. Okay, so what we are trying to say here, and what we are trying to talk about parts of speech, what it is, like we'll be talking about every part of a speech. So this speech is, the handwriting is nice. তো এখন আমি বাংলায় চলে যাচ্ছি এবারও। তো যখন আমরা দেখছি যে প্রতিটা শব্দকেই আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি, আমরা দেখি এখানে, সো দ্য হ্যান্ডরাইটিং ইজ নাইস। ফার্স্ট অফ অল, এটা আমি এখন শুধু এক একটার নাম দিয়ে যাচ্ছি, যেমন প্রথম দাকে আর্টিকেলও বলি, কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ। হ্যান্ডরাইটিং এটা নাউন, ইজ ভার্ব, কিন্তু এটাকে আমরা অক্সিলারি ভার্ব বলি, অথবা স্টেটিভ ভার্বও বলে আমেরিকাতে। স্টেটিভ ভার্ব কেন? কারণ এটা শুধু একটা ঘটনার বিবরণ দেয়, এখানে কোনো কাজ হচ্ছে না, আসলে বর্ণনামূলক। আর নাইস আবার অ্যাডজেক্টিভ। সো যেটা হচ্ছে যে প্রতিটা শব্দই, একটা বাক্যের প্রতিটা শব্দই কিন্তু পার্টস অফ স্পিচ। তো এখানে দেখলাম আমরা প্রথমটা অ্যাডজেক্টিভ, নাউন, তারপর ইজটা হচ্ছে একটা ভার্ব, অক্সিলারি ভার্ব, স্টেটিভ ভার্ব, আর নাইস অ্যাডজেক্টিভ। এখন আমরা যেটা আলাপ করব আজকে, সেটা হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে নাউন। তো নাউনের ব্যাপারে কথা বলতে গেলে আমি প্রথমে একটু ছোট্ট করে শুধু আজকে যে টার্গেটটা সেটা বলে দিই। আমার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে যে বাক্যে নাউন কোন কোন জায়গায় বসে সেটা আমরা কি করে স্পট করব, অথবা কোথায় আমরা নিজেরাও যখন লিখব অথবা বলবো আমরা কোথায় ব্যবহার করব। তো এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি নাউনটাকে একটা অ্যাডজেক্টিভের পরে, কিন্তু একটা ভার্বের আগে। তাহলে এর মাধ্যমে আমরা বলতে পারি একটা নাউন কোথায় কোথায় বসে। প্রথমত ভার্বের আগে বসে, ঠিক আছে, এটা লিখলাম। আমি প্রথমে বলে নিই, এটা এইভাবে করে গ্রামারের কোথাও লেখা নেই অথবা বলা হয় না, কিন্তু এটা একটা ফাংশনাল পদ্ধতি যেটা আমি সবসময় ব্যবহার করে এসেছি, এবং আমার কাছে মনে হয় এভাবে করলে নিজেরা যখন আমরা লিখবো বা বলবো আমরা অনেক শিওর হতে পারবো যে আসলে আমরা কীভাবে ব্যবহার করছি। তাহলে দেখলাম যে ভার্ব, এই যে ভার্বটার আগে নাউন বসে, কিন্তু নাউন কিন্তু পরেও বসতে পারে। যেমন একটা এক্সাম্পল আমি যদি দিই এখানে, সে মাই নেম ইজ এরশাদ, এখানে কিন্তু ভার্ব হচ্ছে ইজ, এরশাদটা হচ্ছে নাউন। এই বাক্যের সাপেক্ষে এখানে আবার দেখা যাচ্ছে, এটাকে বলি যদি অ্যাডজেক্টিভ, নেমটা আবার নাউন, তাহলে আমাদের এখানকার সাপেক্ষে আমরা বলতে পারি যে ভার্বের পরে, এখানে বলেছিলাম ভার্বের আগে, যেহেতু ইজের আগে বসেছিল হ্যান্ডরাইটিং, এখন ভার্বের পরে বসছে এরশাদ, এটা একটা প্রপার নাউন যেহেতু এটা একজনের নাম। তাহলে এটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি আবার যে নাউন ভার্বের পরেও বসে।
ঠিক আছে? তাহলে এটা আমরা বললাম যে আমার পদ্ধতিটার কথা আমি বারবার করে একটা জিনিস বলি যে যারা গ্রামাটিক্যালি ব্যাপারটা নিয়ে ভাবেন এটা ডেফিনেটলি গ্রামাটিক্যালি রাইট, কিন্তু তার উপরেও একটা কথা থেকে যায় যে কেন এইভাবে পড়ানো হচ্ছে, কোথাও তো কোনো বইতে লেখা হয় না। কিন্তু এটা হচ্ছে যে আমি একটা বাক্যে নিজে যখন বলছি অথবা লিখছি সেটাকে আমি কিভাবে দেখব। তাহলে একটা নাউনকে আমরা দেখলাম যে একটা বাক্যে একটা ভার্বের আগে বা পরে বসতে পারে, আবার দেখলাম অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, যেমন এই বাক্যে আমরা দেখেছি এখানে যেটা বলেছিলাম মাই নেমটা হচ্ছে নাউন, কেন নাউন সেটাও আমি বলবো। আর এখানে হ্যান্ডরাইটিংয়ের ব্যাপারটা আসি, এখানে বলেছে নাইস, অ্যাডজেক্টিভটা পরে, তাহলে হ্যান্ডরাইটিং নাউন, তারপরে অ্যাডজেক্টিভ, আবার তার আগেও বসে। তো এখন প্রথমত কথা হচ্ছে যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল, আমি শুরুতেই খুব আসলে অতি উৎসাহিত হয়ে এখানে চলে এসেছিলাম, যে নাউনটা আসলে কি। নাউনটা হচ্ছে কোনো কিছুর নাম, কোনো বস্তু বা ব্যক্তির নাম। তো সেইভাবে যদি বলি এখানে আমরা দেখি যে প্রথমেই সেই সাপেক্ষে আমার মনে হয় যদি আমরা একটা লেসন দেখি সেখান থেকে আমরা বলতে পারি এখানে হচ্ছে কি আ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ডিপিক্টস আ পারসন, প্লেস, থিং অর আইডিয়া। Common nouns are things like house and tree, and they are not capitalized. Proper nouns are specific names like Brooklyn or Joe, and they are always capitalized. To find a noun within a sentence, try to identify the verb. Look for capitalized names and see if there is an article within the sentence to base your identification on. একসাথে অনেকগুলো আসলে এখানে ইনফরমেশন চলে এসছে, তো আমি তারপরে সহজ করে বলি যে নাউন হচ্ছে কি এটা এমন একটা শব্দ যেটা দিয়ে কারোর নাম, কোনো জায়গা বা বস্তু অথবা কোনো চিন্তা, কোনো যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলতে পারি। আর কমন নাউন্স আর থিংস লাইক হাউস অ্যান্ড ট্রি, যেমন যে কোনো সাধারণ বিষয়, যে একটা বাড়ি, সেই বাড়িটা যে কোনো বাড়ি হতে পারে, ট্রি একটা যে কোনো গাছ হতে পারে, দে আর নট ক্যাপিটালাইজড, এগুলোকে আমরা বড় হাতের অক্ষরে লিখি না। কারণ যখন পার্টিকুলার একটা হাউসের নাম হবে, যদি একটা বাড়ির নাম হতে পারে যে রহমান ম্যানশন, তো সেই জায়গায় এটা যেহেতু পার্টিকুলার ওই বাড়িটার নামই রহমান ম্যানশন, এটা কিন্তু প্রপার নাউন হয়ে যাবে, ক্যাপিটালাইজড হয়ে যাবে, বড় হাতের অক্ষরে লিখতে হবে। তো পরের লাইনটা প্রপার নাউন্স আর স্পেসিফিক নেমস লাইক ব্রুকলিন অর জো, যেমন এখানে কারো নাম যদি ব্রুকলিন অর জো অথবা ব্রুকলিন হয়, কিন্তু যেহেতু নাম আমরা দেখি যে দুই জায়গায় কিন্তু আমরা এই নামগুলোকে দেখলাম যে তারা প্রপার নাউন হিসাবে বড় হাতের অক্ষরে লেখা আছে, ক্যাপিটালাইজড। আর তারপরে শেষে যেটা টু ফাইন্ড এ নাউন, তাহলে আমরা একটা নাউনকে কীভাবে বলবো, যেটা আমি ইতিমধ্যে আমার লেখার মাধ্যমে আমি নোটবুকে দেখাচ্ছিলাম। টু ফাইন্ড এ নাউন উইদিন এ সেন্টেন্স ট্রাই টু আইডেন্টিফাই দ্য ভার্ব। তাহলে আমরা প্রথমে করেছিলাম কি, আমরা যেটা চেষ্টা করেছিলাম প্রথমে আগে ভার্বটা বের করার চেষ্টা করেছি। আমি আবারও চলে আসি, তাহলে আমরা যেটা দেখলাম যে আমরা একটা ভার্ব ইজের সাপেক্ষে, এখানেও ইজের সাপেক্ষে আমরা দেখলাম যে নাউনটা কোথায় বসছে। একবার দেখলাম ভার্বের আগে বসছে, ভার্বের আগে বসছে, আবার পরবর্তী একটা সেন্টেন্সে আমরা দেখলাম যে ভার্বের পরেও বসে। সেটা কি করে, যখন দেখলাম এখানে ইজটা ভার্ব, তারপরে এরশাদ, এটা একটা প্রপার নাউন, একজনের নাম। এরশাদ একজন পার্টিকুলার ব্যক্তি, যদিও অনেক এরশাদ আছে, আমরা জানি যে আমাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে আরও অনেক এরশাদ, যেটা আমি ছোটোবেলায় স্কুলে পড়ার সময় অনেক বেশি এই ব্যাপারে আমাকে ভুগতে হতো। তো সেটাও একটা নাউন। তো যাই হোক, এখন আমরা দেখলাম যে ভার্বের সাপেক্ষে নাউন ভার্বের আগেও বসে, পরেও বসে। So now we've learned that a noun comes before a verb or after a verb. But how do we spot them? Is there any other ways to recognize it except for just a capitalization? Yeah, so as we had said, আমরা যেটা বলেছিলাম যে বড় হাতের অক্ষরে নাউনগুলো যখন আসে সেটা একটা, আরেকটা হচ্ছে ভার্বের আগে অথবা পরে। তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম যে যেটা বলা হলো তিনটা পদ্ধতি, একটা হচ্ছে যে সাধারণত বাক্যের মধ্যে যখন ক্যাপিটালাইজড, যখন বড় হাতের অক্ষরে দেখা হয় তখন সেটাকে ধরে নিতে হবে এটা নাউন, এটা প্রপার নাউন। অথবা যখন আমরা দেখব যে সেটা কোনো কিছুর নাম, সেটা সাধারণ কোনো বিষয়বস্তু, সেটা একটা বাড়ি, ঘর, চেয়ার, টেবিল, যে কোনো কিছু হতে পারে। আর সেটা বের করার আরেকটা পদ্ধতি যেটা বললাম যে ভার্বের আগে এবং পরে আসে। এখন দুটো পদ্ধতি নিয়ে আমরা আলাপ করি। দেয়ার আর টু মেথডস। আমরা আজকের লেসনে যেটা শিখবো সেটা হচ্ছে আইডেন্টিফাইং দ্য নাউন ক্যারেক্টারিস্টিক্স, যে একটা নাউনের বৈশিষ্ট্য কী। আর সেকেন্ড হচ্ছে ফাইন্ডিং নাউন ইন এ সেন্টেন্স, যে একটা সেন্টেন্সের মধ্যে নাউনকে আমরা কিভাবে বের করতে পারি। আইডেন্টিফাইং দ্য নাউন ক্যারেক্টারিস্টিক্স, তো প্রথমে সেটা নিয়ে আলাপ করি, যেটা আমরা প্রথমে বলেছিলাম সংজ্ঞার ব্যাপারে। Identifying the noun characteristics.
Nouns are words that depict specific ideas, objects, or people. Robin walked home. Chittagong is a cool city. The windows need to be open. Your courage is inspiring. তাহলে এই সেন্টেন্সগুলোতে আমরা কিভাবে নাউনকে বের করব, যেটা এস্টার আমাদেরকে পড়ে শোনালো যে নাউন্স আর ওয়ার্ডস দ্যাট ডিপিক্ট স্পেসিফিক আইডিয়াস অবজেক্টস অর পিপল, যেটা দিয়ে আমরা সাধারণত একটা আইডিয়া অথবা একটা বস্তু অথবা একটা মানুষের ব্যাপারে জানতে পারি। যেমন প্রথমে ছিল রবিন ওয়াকড হোম। রবিন সে বাড়িতে হেঁটে হেঁটে বাড়ি ফিরেছিল। তো আমরা এখন বাংলায় না যেয়ে আমার মনে হয় যে ইংলিশের এই ব্যাপারটা আমরা প্রায় সবাই বলতে পারি। তো আমি এখানে বঙ্গানুবাদে যাব না সেন্টেন্সগুলোর, তাহলে যেখানে একটু কঠিন মনে হবে আমি বলবো, কিন্তু এখানে আমি সহজ সেন্টেন্সই দেওয়া হয়েছে, তো আমরা সবাই বুঝবো আশা করি। তো রবিন ওয়াকড হোম, তো রবিন ওয়াকড হোম, এখানে রবিনটা হচ্ছে প্রথমে দেখি যে ক্যাপিটালাইজড, তাহলে রবিনটা ক্যাপিটালাইজড, ডেফিনেটলি এটা একটা নাউন, আমাদের জন্য বোঝা সহজ। পরবর্তীতে চিটাগং ইজ এ কুল সিটি, এখানে আবারও দেখছি চিটাগংয়ের সিটা বড় হাতের, আর প্রথমে যেহেতু শুরু হয়েছে আর এটা একটা নাম। চিটাগং কিন্তু বাংলাদেশে একটাই, হ্যাঁ, অথবা পৃথিবীতেও চিটাগং বলে আমার জানা নেই আর কোনো সিটি আছে কিনা, তো সেটাও তাহলে একটা নাউন এবং ক্যাপিটালাইজড প্রপার নাউন। দ্য উইন্ডোজ নিড টু বি ওপেন, এখন প্রত্যেকটা ক্ষেত্রেই রবিন ওয়াকড হোমে ওয়াকড ছিল ভার্ব, আমরা জানি ভার্বের আগে নাউন আসে। আবার চিটাগংয়ের ক্ষেত্রে চিটাগং ইজ, এখানে ইজের আগে যে শব্দটা সেটাও ইজ একটা ভার্ব, তার আগে আবার চিটাগং সেটাও নাউন। দ্য উইন্ডোজ নিড টু বি ওপেন, এখানে উইন্ডোজ আমরা দেখতে পাচ্ছি যে সেটা নাউন, কারণ নিড বলে যে ভার্বটা প্রয়োজন, যে এই জানালাগুলো খোলা প্রয়োজন, তো সেই জায়গায় নিডের আগে যে শব্দটা উইন্ডোজ সেটাও একটা নাউন। অ্যান্ড ইয়োর কারেজ ইজ ইন্সপায়ারিং, আবার ইজটা ভার্ব, ইজের আগে কে এসছে কারেজ, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভার্বের ঠিক সরাসরি আগে কিন্তু নাউন চলে আসে। যেমন রবিন ওয়াকের ক্ষেত্রে ওয়াকের সরাসরি আগেই রবিন চলে এসছে ওয়াকের আগে, সেরকম চিটাগং ইজ, এখানে ইজের সরাসরি আগেই চলে এসছে চিটাগং। উইন্ডোজ নিডের সরাসরি আগে উইন্ডোজ, সেরকমভাবে ইয়োর কারেজ ইজ, এখন ইজের সরাসরি আগে কারেজ চলে এসছে। Identify words that are a person, place, thing, or idea. Nouns are words that depict specific objects, ideas, or people that the sentence is built around. Look out for words in a sentence that are not actionable or descriptive and instead only state exactly what something is. সো যেটা এখানে হচ্ছে যে এমন, তাহলে আমরা আইডেন্টিফাই করব কি করে? প্রথম পদ্ধতি নাম্বার 1, যেটা কোনো একটা ব্যক্তি, বস্তু অথবা কোনো বিষয়ের উপরে সেটার নাম হবে, আর সেগুলো দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি স্পেসিফিক অবজেক্টস, আইডিয়াস অর পিপল দ্যাট দ্য সেন্টেন্স ইজ বিল্ট অ্যারাউন্ড। যে বাক্যটা, যে দেখছি যে হেঁটে হেঁটে ওয়াকড হোম, কে, এখানে পুরো সেন্টেন্সটা কিন্তু রবিনের উপর নির্ভর করে। রবিন যদি না হেঁটে যায় তাহলে এই পুরো সেন্টেন্সটা হবে না। কুল সিটি, কিন্তু কুল সিটি কাকে বলছি? চিটাগংকে বলছি। সেরকমভাবে দ্য উইন্ডোজ নিড টু বি ওপেন, খুলতে হবে, হ্যাঁ, নিড টু বি ওপেন, কিন্তু কি, বস্তুটা কি, অবজেক্টটা কি? দ্য উইন্ডোজ। ইয়োর কারেজ ইজ ইন্সপায়ারিং, এখন দেখলাম এখানেও যে ইন্সপায়ারিং কী জিনিস? তোমার শৌর্য, তোমার শক্তি, ইয়োর কারেজ। তো সেখান থেকে আমরা যদি আসি পরবর্তীতে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে লুক আউট ফর ওয়ার্ডস ইন এ সেন্টেন্স দ্যাট আর নট অ্যাকশনেবল অর ডিসক্রিপটিভ। যেটা অ্যাকশনেবল, যেটা দিয়ে কোনো ক্রিয়া অথবা কাজ বোঝাবে না, কারণ সেটা হচ্ছে ভার্বের কাজ, নাউনের কাজ না। নাউনের কাজ হচ্ছে শুধু নাম অথবা বর্ণনা করা। অ্যান্ড ইনস্টেড অনলি স্টেট এক্স্যাক্টলি হোয়াট সামথিং ইজ, যেটা দিয়ে শুধু বোঝানো হবে একটা জিনিস আসলে কী। ইন দ্য সেন্টেন্স রবিন ওয়াকড হোম, যেটা আমি আগেই বলেছি, এগুলো ইংলিশে আরেকবার বলা হচ্ছে, রবিন ইজ দ্য নাউন বিকজ শি ইজ এ পার্সন। তো রবিন এখানে আমাদের বাংলাদেশে ছেলেদেরও হয়, বা রবিন দেশের বাইরে পাশ্চাত্যে সেটা মেয়েদের নামও হয়। তো শি ইজ এ পার্সন। ইন চিটাগং সেই একই কথা, ইজ এ কুল সিটি, চিটাগং ইজ দ্য নাউন বিকজ ইটস এ প্লেস। ইন দ্য উইন্ডোজ নিড টু বি ওপেন, উইন্ডোজ ইজ দ্য নাউন বিকজ ইটস এ থিং, কারণ উইন্ডো হচ্ছে একটা বস্তু, সেটার নাম। আর এখানে ইয়োর কারেজ ইজ ইন্সপায়ারিং, কারেজ ইজ দ্য নাউন বিকজ ইটস অ্যান আইডিয়া, কারণ শক্তি ব্যাপারটা আসলে কিন্তু একটা চিন্তার বিষয়, যে আমরা শুধু চিন্তায় এটা ধারণ করতে পারি, শক্তিকে দেখা যায় না, তো সেই জন্য এটা একটা আইডিয়া, তার একটা নাম। তো সেইভাবে এখন আমরা যদি লেসন 2তে যাই, আইডেন্টিফাইংয়ের আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে সাফিক্স দ্যাট ইন্ডিকেট আ ওয়ার্ড ইন এ নাউন। সাফিক্স জিনিসটা কি? যেটা হচ্ছে কোনো বাক্যের, কোনো শব্দের, বাক্য নয়, কোনো শব্দের শেষে কিছু পার্টিকুলার শব্দ ব্যবহার করা হয়, অথবা ফ্রেজ অথবা শব্দের ভগ্নাংশ ব্যবহার করা হয়, যেগুলো যখন কোনো শব্দের সাথে যুক্ত হয় তখন সেটা নাউনে পরিণত হয়, অথবা
বিভিন্ন ক্ষেত্রে অ্যাডজেক্টিভে পরিণত হয়, কিন্তু আজকের বিষয়বস্তু নাউন, তো আমি নাউনে থাকছি। Suffixes that indicate a word is a noun. Chun, like population. Ants, ens, like permanence. Or, doctor. Ism, socialism. Ist, dentist. Meant, government. Y or E, beauty. Asi, accuracy. Aj or age, image. ওকে, থ্যাংক ইউ এস্টার। তো এখানে শন, পপুলেশন, তো আমরা পপুলেশন, তারপরে ইমাজিনেশন, যে কোনো কিছু শেষে যদি TION দেখি, এটা দেখে বুঝতে হবে এটা একটা নাউন। সেরকমভাবে পার্মানেন্স, যেরকম করে বলা হচ্ছে ANC, অথবা কিছু কিছু যেমন ডিফারেন্স, ডিফারের সাথে যখন ENCE যুক্ত হয় তখন এটা আবার একটা নাউন, ডিফারেন্স। সেরকমভাবে AROR দিয়ে বুঝলাম সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, ম্যাটেরিয়ালিজম। তো এরকম অনেকগুলো, যেটার সাথে ইজম, ইজম বোঝাতে আসলে একটা মতবাদকে বোঝায়, কিন্তু ইজম শব্দটা দেখলে এটাও একটা নাউন। ইস্ট, ডেন্টিস্ট, টেকনোলজিস্ট, এরকম আরও শব্দ যেগুলির সাথে ইস্ট, এটা হচ্ছে স্পেশালিস্ট যখন বোঝানো, যেমন স্পেশালিস্ট, সেটারও একটা IST আছে, সেটাও নাউন। মেন্ট, গভর্নমেন্ট, কন্ডিমেন্ট, এরকম যেগুলির শেষে, যে কোনো শব্দের শেষে যখন MENT দেখব সেটাও নাউন। ওয়াই, বিউটি, এরকম অনেক শব্দ আমরা পাবো যেগুলি ওয়াই দিয়ে শেষ, অথবা AC, অ্যাকিউরেসি, বিউরোক্রেসি, এজ, ইমেজ, কার্নেজ, দের আর লট অফ ওয়ার্ডস। তো যেগুলি শেষে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে সাফিক্সটা দেখে আমাদেরকে বুঝে নিতে হবে যে শব্দটা কি নাউন অথবা অন্য কোনো পার্টস অফ স্পিচ কিনা, কিন্তু এই সাফিক্সগুলো নাউনের সাথেই যুক্ত হয়। সো মেথড নাম্বার 3, 3 নম্বর পদ্ধতি, যার মাধ্যমে আমরা একটা বাক্যে নাউনকে আইডেন্টিফাই করতে পারি। If a plural modifier can be added onto the back of a word, it is most likely a noun. My shirt doesn't fit. My shirts don't fit. ওকে, তো যেটা দেখা যাচ্ছে যে একটা প্লুরাল মডিফায়ার হচ্ছে যেমন এস বা ES যখন যোগ হচ্ছে, ইফ উই ক্যান অ্যাড দ্যাট অন টু দ্য ব্যাক অফ এ ওয়ার্ড, যে একটা শব্দের শেষে যদি বসাতে পারি, যেমন এখানে দেখা যাচ্ছে টেস্ট টু সি ইফ দ্য ওয়ার্ড ক্যান বি প্লুরালাইজ, তাহলে আমরা একটা টেস্ট করে দেখবো যে সেটাকে কি প্লুরাল করা যায় কি না, তাহলে সেটা একটা প্লুরাল নাউন হবে। যেমন আমাদের এই সেন্টেন্স ছিল এখানে, মাই শার্ট ডাজন্ট ফিট, আর সেটাকে যখন শার্ট ছিল আমাদের নাউন, আবারও দেখতে পাচ্ছি ডাজেন্ট একটা ভার্বের আগে বসেছে, আমরা ইতিমধ্যেই জানি নাউন ভার্বের সরাসরি আগে বসে। মাই শার্ট ডাজেন্ট ফিট, আর সেটাকে যখন প্লুরাল করতে যাচ্ছি, একটা প্লুরাল মডিফায়ার এস যুক্ত হয়েছে শার্টের সাথে, সেটা শার্টস, মাই শার্টস ডোন্ট ফিট। তাহলে দেখলাম যখন একটা এস বা ES বা প্লুরাল মডিফায়ার যুক্ত হয়, তখন সেই বাক্যটা সেই শব্দটা একটা প্লুরাল নাউন। যেমন ফর এক্সাম্পল, মাই শার্ট ডাজন্ট ফিট, শার্ট ক্যান বি প্লুরালাইজড বাই অ্যাডিং অ্যান S to the end of it to make shirts. Shirt is the noun in this sentence. তাহলে আমরা পরবর্তী পদ্ধতিটা দেখি, মেথড নাম্বার 4। ওকে, মেথড নাম্বার 4, যেটার মাধ্যমে we can identify a noun in a sentence. Possessive nouns denotes ownership by adding an apostrophe and a quote-unquote S after the word. The book's cover is nice. তো এখানে শব্দটাকে পজিটিভ নাউন বলা হচ্ছে, কারণ একটা নাউন বুকের সাথে এখানে অ্যাপোস্ট্রফি S যুক্ত হয়েছে, যদিও এটাকে অ্যাডজেক্টিভও ভাবা যেতে পারে, পজেসিভ অ্যাডজেক্টিভ। আমি পরবর্তীতে এটা নিয়ে আলাপ করব যখন আমি অ্যাডজেক্টিভের লেসনে যাব। তো আপাতত এখানে সামগ্রিকভাবে বুকস কাভার, পুরো শব্দটাকে একটা শব্দ হিসাবে আমাদের চিন্তা করতে হবে, যে কাভার, এবং সেই কাভারটা কিসের, একটা বইয়ের কাভার। তাহলে একত্র হয়ে যে পুরো বইয়ের কাভারটাকে আমরা একটা নাউন হিসাবে চিন্তা করব, এবং সেই নাউনটাকে, এই ধরনের নাউনকে আমরা বলবো পজেসিভ নাউন। তো যখন এই পজেসিভ নাউন, কারণ পজেসিভ কেন বলা হচ্ছে, এই শব্দটার অর্থ হচ্ছে যেটা দিয়ে দখলদারিত্ব বোঝায়, যে এই কাভারটা কার। যেমন আমি বলছি রহমানস হাউস, যে বাড়িটা কার, রহমানস হাউস, রহমানের বাড়ি। তো রহমানস, এই অ্যাপোস্ট্রফিটা যখন রহমানের সাথে যুক্ত হয় আর হাউস একত্রিত হয়ে রহমানস হাউস, পুরোটা একটা পজিটিভ নাউন। যদিও আমি আবারও বলছি, যখন রহমানসকে যদি আলাদাভাবে চিন্তা করি, সেটাকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে চিন্তা করতে পারি। পরবর্তীতে অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে যখন আমরা যাব, তখন আমি এ বিষয়ে আবারও আলাপ করব। ওকে, এখন মেথড নাম্বার 5। Collective nouns describe groups as a single entity. Department of Technology.
crowd of fans, string of pearls, school of fish, brood of chickens, deck of cards. Look for nouns that describe groups as a single entity. Collective nouns, or nouns that give a name to a large group or people, things, objects, or ideas, can be hard to spot, since they may not seem like nouns at first glance. Watch out for words like array, choir, and class to find collective nouns in a sentence. More common collective nouns include Department of Technology, crowd of fans, string of pearls, school of fish, brood of chickens, deck of cards. ওকে, তাহলে মেথড নাম্বার 5 যেটা কালেকটিভ নাউন্স, যেখানে ডিসক্রাইব এ গ্রুপ অ্যাজ এ সিঙ্গেল আইডেন্টিটি, যেখানে অনেকগুলো মানুষ, বিষয়, বস্তু অথবা চিন্তাও হতে পারে যেগুলো একত্রিতভাবে চিন্তা করা হয়। যেখানে বলা হচ্ছে টেকনোলজি, সেই টেকনোলজি ডিপার্টমেন্টটা কি? ডিপার্টমেন্ট অফ টেকনোলজি। তো লুক ফর নাউন্স দ্যাট ডিসক্রাইব গ্রুপস অ্যাজ এ সিঙ্গেল এন্টিটি। যেমন ফ্যান্স, পুরো একটা ফ্যান্স যখন বলছি, যারা একজন সেলিব্রিটির ফ্যান হতে পারে, সেই ফ্যান্স কিন্তু একজন না। যখন ফ্যান্স বলছি অনেকগুলো মানুষ, কিন্তু অনেকগুলো মানুষকে আমরা ক্রাউড শব্দটা দিয়ে একত্রিত করে ফেলছি। তো যখন আমরা এই ধরনের কিছু শব্দ দেখব যে প্রথমে থাকবে যে ক্রাউড অফ ফ্যান্স, তাহলে পুরো শব্দটাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রাউড অফ, এই ফ্যান্স, ফ্যান্স তাহলে হচ্ছে কি আমাদের নাউন। সেরকমভাবে স্ট্রিং অফ, পুরো পার্লস যতগুলো মুক্ত আছে সেই মুক্তগুলোকে একত্রিত করছে স্ট্রিং অফ এই শব্দটা দিয়ে, তাহলে এখানে পার্লসটা হচ্ছে নাউন। স্কুল অফ ফিশ, যে মাছের ঝাঁক, যখন এটা বলা হচ্ছে তাহলে স্কুল অফ, যেহেতু ফিশের আগে বসেছে তাহলে সেখানে ফিশটা হচ্ছে আমাদের নাউন। সেরকমভাবে ব্রুড অফ চিকেন্স, যে অনেকগুলো মুরগি একত্রিত হয়ে আছে, তো সেটাও বোঝার একটা পদ্ধতি। ডেক অফ কার্ডস, সেম থিং, কার্ডসটা হচ্ছে নাউন আর ডেক অফ, হ্যাঁ, এটা ইনফ্যাক্ট কোয়ালিফাই করছে, যে কার্ডসটাকে কোয়ালিফাই করছে এখানে ডেক অফ। ওকে, এখন আমরা যাই মেথড নাম্বার 6। Look up the word in the dictionary to see if it is a noun. If all else fails, take a peek inside of a dictionary to find out what part of a sentence that word usually is. Dictionaries have symbols next to each definition of a word. A lowercase n signifies that a word is a noun. ওকে, খুবই সহজ পদ্ধতি। সব কিছু যদি ফেল করেও যায়, এটা আমার কাছে মনে হয় যে আমি সবসময় সবাইকে বলে এসেছি এবং সবসময় এখনও বলি যে ডিকশনারিটা কনসাল্ট করাটা অ্যান্ড লুক আপ ইউর ওয়ার্ডস যখনই সম্ভব হবে, যে কোনো শব্দ সম্পর্কে যদি আমরা শিওর না হই, সার্টেন না হই বা নিশ্চিত না হই, তাহলে ডিকশনারিটা দেখা জরুরি। তো সেটাই বলা হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে যদি কোনো ওয়ার্ডের এন্ট্রিতে, ওয়ার্ডের নেক্সটে এন বলে একটা শব্দ, ছোট একটা শব্দ দেখতে পাই অথবা লেটার দেখতে পাই, বর্ণ, আসলে শব্দ নয় বর্ণ, সেই লোয়ার কেস এন সিগনিফাইজ দ্যাট এ ওয়ার্ড ইজ এ নাউন, সেটা দেখে বুঝতে হবে সেই শব্দটা নাউন। আজকে আমরা লেসনের শেষে, যেমন আমরা বলেছিলাম, প্রতি লেসনে আমরা কিছু ভোকাবুলারি, কিছু শব্দ আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনারা শিখতে পারেন। তো আজকেও আমরা যেহেতু নাউন পড়াচ্ছি এবং নাউন বিষয় আলাপ করছি, তো আমরা আজকে কিছু নাউন শব্দ আপনাদের সাথে শেয়ার করব যেগুলো দেখে আপনারা বুঝবেন, এবং প্রতিটাতে যখনই ডিকশনারিতে যদি সেই শব্দগুলোকে খোঁজেন তাহলে সেগুলোর পাশে এরকম ছোট একটি অ্যান দেখতে পাবেন। এখন আমরা পরবর্তী লেসনে যাই। ওকে, এখন যেটা আমরা একটু আগে দেখেছিলাম যে ক্যারেক্টারিস্টিকগুলি কী, আমরা তো জানলাম যে কি কি পদ্ধতি বা একটা শব্দের সাথে কি কি যুক্ত থাকলে, কোনো কোনো সময় দেখেছি ও আর এ আর যুক্ত থাকলে, অথবা ION TION যুক্ত থাকলে, আবার একটু আগে দেখলাম ক্যাপিটালাইজড হলে, অথবা ডিপার্টমেন্ট অফ, স্কুল অফ, ডেস্ক অফ, এই ধরনের শব্দ যুক্ত থাকলে। তো সেগুলোর সাথে আমরা দেখেছি যে সেটা নাউনকে বের করার একটা পদ্ধতি। এখন আমরা যেটা চেষ্টা করব যে বাক্যের মধ্যে আমরা কি করে নাউনকে বের করব। তো এস্টার আমাদেরকে আবারও পড়ে শোনাবে যে পদ্ধতিটা কি ইংলিশে, তারপর আমি আপনাদেরকে আবার ব্যাখ্যা করব। Finding nouns in a sentence. Connected noun plus main verb. Raman lifts weights. Locate the main verb in the sentence to identify the connected noun. A verb is an action word that usually describes the act of doing. Grabbing, singing, and playing are all verbs. More often than not, the verb in a sentence is directly linked to the subject of the sentence. Identify who or what is completing the action in the sentence. In the sentence, Raman lifts weights, lifts is the verb and Raman is the noun. In the dog ran away, ran is the verb, so dog is the noun.
ওকে, তাহলে যেখানে আমি আগেও বলেছি যে ভার্বের ঠিক আগে নাউন বসে, এখানে দেখেছি রহমান লিফটস ওয়েটস। লিফটসটা হচ্ছে ভার্ব, ক্রিয়াটা কি, যে কাজটা, সেই কাজটাই ভার্ব, সে কাজটা কে করছে, রহমান করছে। তাহলে আমাদেরকে প্রথমত যেটা আইডেন্টিফাই করতে হবে, হু অর হোয়াট ইজ কমপ্লিটিং দ্য অ্যাকশন ইন দ্য সেন্টেন্স, যে কে বাক্যের মধ্যে কাজটা করছে। তাহলে আমাদের এখানে দেখছি যে রহমান করছে। সেরকমভাবে দ্য ডগ র্যান ওয়ে, যে কুকুরটা পালিয়ে গিয়েছিল। এখন এই যে পালানোর কাজটা কে করেছিল, মেইন অ্যাকশনটা কাকে দিয়ে হয়েছিল, ডগকে দিয়ে, তাহলে ডগটা হচ্ছে নাউন। এখন আমরা পরবর্তী উদাহরণে যাই। ওকে, এখন আমরা দেখছি এখানে ৮ নাম্বার একটা এক্সাম্পল, যেখানে আমরা কিভাবে জানবো যে একটা বাক্যে কোন শব্দটা নাউন। Capitalized words are almost always proper nouns. Do you think the Abahani will win? Find words that are capitalized as a clue that they might be nouns. Words that are capitalized in a sentence are almost always proper nouns, since they are usually the names of people, places, or things. Look for any words in the middle of a sentence that are capitalized and see if they could be a noun. In the sentence, Agatha Christie wrote a lot of books. Agatha Christie is the noun since it is a name. In the sentence, do you think that the Abahani will win? Abahani is a noun since it is the name of a team. তাহলে আমরা একটু আগেও সে ব্যাপারে আলাপ করেছিলাম, যে কোনো শব্দ যখন বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, যেমন এখানে দেখতে পাচ্ছি ডু ইউ থিঙ্ক দ্য আবাহনী উইল উইন। এখন উইল উইন দুটাই ভার্ব, উইল হচ্ছে অক্সিলারি, উইন হচ্ছে মেইন ভার্ব, যেটা মূলত যে কাজটা এখানে জেতার কাজটা কে করবে, আবাহনী করবে। এবং ভার্বের ঠিক আগে, আমি বারবার এই কথাটা রিপিট করছি আমি প্রথম থেকেই, যে ভার্বের ঠিক আগে নাউন বসে এবং ভার্বের পরেও বসে। তো এখানে দেখতে পাচ্ছি এক হচ্ছে ভার্বের আগে বসেছে, তাহলে ওই যে আমাদের থিওরিটা সেটাও প্রোভেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আবাহনী যে শব্দটা সেটা ক্যাপিটালাইজড, তাহলে এটা একটা প্রপার নাউন। তাহলে এই শব্দে অথবা এই সেন্টেন্সে আবাহনী হচ্ছে একটি প্রপার নাউন। এখন আমরা দেখব ৯ নম্বর আমাদের যে এক্সাম্পলটা, এখানে কি করে, এটা আরেকটা পদ্ধতি যে আমরা বুঝবো যে একটা শব্দ, একটা বাক্যে একটা শব্দ কিভাবে নাউন হিসেবে কাজ করে, অথবা নাউনকে বের করার একটা পদ্ধতি, and Esther will help us again. If a word follows an article, a, an, the, it's a noun. The match was held on Sunday. See if the word follows a, and, or the. These words are called articles. If a word follows an article, it is almost certainly a noun. Try to identify any articles in your sentence and see if there is a noun that follows directly after it. In the sentence, the match was held on Sunday, match is the noun since it follows the. And the word Sunday is also a noun. It is capitalized and also the name of a day in a week. ওকে, তাহলে এই বাক্যে আমাদের দুটো আসলে নাউন আছে। এবং প্রথমে আমরা এই এক্সাম্পল অনুসারে যেটা বলছে এ অ্যান্ড দি অর দ্য, যদি কোনো একটা শব্দের আগে বসে তাহলে বুঝে নিতে হবে সেই শব্দটা নাউন। যেমন এখানে দ্য ম্যাচ ওয়াজ হেল্ড অন সানডে। এখন ম্যাচ শব্দটার আগে দেখতে পাচ্ছি দা ব্যবহার করা হচ্ছে, এটাকে আমরা আর্টিকেল বলছি, যদি পার্সোনাল স্পিচ হিসাবে এটা অ্যাডজেক্টিভ। পরবর্তীতে অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে যখন যাব তখন আমি এক্সপ্লেন করবো আরও ভালো করে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি, শুধু মনে রাখতে হবে যে যে কোনো শব্দের আগে যদি এ, অ্যান অথবা দা ব্যবহার হয় তাহলে সেটা হচ্ছে একটি নাউন। ওয়াজ হেল্ড অন সানডে, এখন সানডেটাকে দেখলাম যে ক্যাপিটালাইজড, আমি এটা আন্ডারলাইন করে ব্লু ইঙ্ক দিয়ে লেখা, কারণ এটা একটা ক্যাপিটালাইজ শব্দ। তাহলে বোঝা যাচ্ছে সানডে এটা আমাদের সপ্তাহের একটি দিন, রবিবার। তো সেই হিসাবে বুঝে নিতে হবে যখন ক্যাপিটালাইজড এবং বাক্যে ব্যবহৃত হচ্ছে, এবং ওয়াজ আমাদের যে ভার্বটা এখানে, অথবা হেল্ড যে ভার্ব, ওয়াজ হচ্ছে অক্সিলারি, হেল্ড মেইন ভার্ব, এখানে তাদের পরে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা একটু আগে দেখলাম, আমি আবারও রিপিট করছি, নাউন ভার্বের ঠিক আগে, যেমন দ্য ম্যাচ ওয়াজের ঠিক আগে বসেছে, অথবা ভার্বের পরে, সেটা ঠিক পরে বসতে হবে কথা নেই, কিন্তু পরে বসবে, যেমন ওয়াজ হেল্ডের পরে সানডে এসছে, সেটা একটা প্রপার নাউন। এখন আমরা দেখি পরবর্তী এক্সাম্পলে যাই। ওকে, এখন এক্সাম্পল নাম্বার 10, এখানে আমরা কি করে আবারও নাউনকে বের করব, বা এই সেন্টেন্সে নাউন কোথায় আছে সেটা কি করে বুঝবো। Esther will help us again. Words that describe quantities almost always precede a noun. Some windows in here are broken. See if the word follows some, a lot, or a specific number. Words that describe quantities almost always precede a noun. If the sentence has a quantity word in it, look at the word that is directly after it to see if it could be a noun. In some windows in here are broken,
Windows is the noun since it follows some. তাহলে এখানে যেটা বলা হচ্ছে ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব কোয়ান্টিটিস, যেটা দিয়ে পরিমাণ বোঝায় অথবা সংখ্যা বোঝায়, সেগুলো নাউনের ঠিক যেই শব্দের আগে বসবে সরাসরি বুঝে নিতে হবে সেই শব্দটা একটি নাউন। যেমন সাম উইন্ডোজ ইন হিয়ার আর ব্রোকেন, উইন্ডোজের ঠিক আগে সাম শব্দটা বসেছে, তো তাহলে বুঝে নিতে হবে উইন্ডোজটা হচ্ছে আমাদের নাউন। সামটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। আমি আজকে এইখানে যাচ্ছি না, অ্যাডজেক্টিভের চ্যাপ্টার এগুলো আলাপ করব। তাহলে সাম উইন্ডোজ ইন হিয়ার আর ব্রোকেন। আবারও দেখতে পাচ্ছি এই যে আর ব্রোকেন ভার্বের আগে আমাদের উইন্ডোজ নাউনটা এসছে, কিন্তু এই এক্সাম্পলের জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যেটা দিয়ে সংখ্যা বোঝায় এরকম কোনো শব্দ কি আমাদের নাউনের আগে বসেছে কিনা, তাহলে বুঝে নিতে হবে এরকম শব্দ যার আগে বসে সেই নাউন। ওকে, থ্যাংক ইউ। এখন দেখি আমরা পরবর্তী এক্সাম্পলে কি আছে। Descriptive words almost always are describing a noun. The tall buildings look huge. Determine if the word has a descriptor in front of it. Descriptive words, or adjectives, almost always are describing a noun. If you are questioning whether a word is a noun or not, see if there is an adjective in front of it. If there is, chances are the word is a noun. For example, in the sentence, the tall buildings look huge, tall is the adjective and buildings is the noun. In a dead tree fell down, dead is the adjective and tree is the noun. ওকে, তাহলে আমাদের এখানের যে এক্সাম্পলটা একেবারে সর্বশেষ এক্সাম্পল, সেখানে যেটা বলা হচ্ছে যে ডিসক্রিপটিভ ওয়ার্ডস অলমোস্ট অলওয়েজ ডিসক্রাইবিং এ নাউন, যে এমন একটা শব্দ যে শব্দটা আরেকটি শব্দের আগে বসে তাকে বর্ণনা করছে, ডিসক্রাইব করছে। যেমন এখানে বলা হচ্ছে দ্য টল বিল্ডিংস লুক হিউজ। এই যে বিল্ডিংগুলো সেগুলো কীরকম বিল্ডিং, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করছে, সেটা হচ্ছে এগুলো টল। সো দ্য টল বিল্ডিংস লুক হিউজ। যখনই আমরা এরকম দেখব, একটু আগে আমি শুরুর দিকে বলেছিলাম যে নাউনের ঠিক আগে অ্যাডজেক্টিভ যুক্ত হয়, কিন্তু আজকের বিষয়বস্তু যেহেতু অ্যাডজেক্টিভ না, আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, কিন্তু অ্যাডজেক্টিভ ঠিক নাউনের আগে বসেই তাকে কোয়ালিফাই করে। এবং যখনই আমরা কোনো শব্দের আগে এই ধরনের কোয়ালিফায়ার দেখব অথবা ডিসক্রিপটিভ ওয়ার্ডস দেখব, তখন বুঝে নেব যে যার আগে সেই কোয়ালিফায়ার অথবা ডিসক্রিপটিভ ওয়ার্ডসটা বসছে, যে এই ক্ষেত্রে টল বসেছে বিল্ডিংসের আগে, তাহলে বিল্ডিংস হচ্ছে নাউন। তো এই ছিল আজকের 11 ইজি ওয়েজ অফ স্পটিং এ নাউন ইন এ সেন্টেন্স, সেই বিষয়ে যে নাউনের বিষয়ে আমার কাছে মনে হয় যে একটা গ্রামারের ব্যাপারে কোনো কিছু এক্সস্টিভ না, কারণ গ্রামারের নানা বিষয়ে হঠাৎ করে এক্সেপশনাল কিছু রয়ে যায়, ব্যতিক্রম রয়ে যায়, তারপর আমি চেষ্টা করেছি যে একত্রিত করার। সো হোয়াট ইউ থিঙ্ক অফ দ্যাট? দেয়ার নট অনলি ক্যাপিটালাইজেশন ইজ নট দ্য অনলি ওয়ে, there are other ways. And I think it's really good to learn because if you're learning a new language, it's important to have the basics. So once you have the basics, you can build on that. So yeah, makes well sense. said. As I mentioned, a dictionary is always your friend. So whenever you get stuck, definitely look the word up, and then you'll find, and also check if there's a small noun, the letter noun next to it. যদি একটা ছোট্ট n থাকে শব্দটার পাশে, তাহলে বুঝে নিতে হবে সেটা একটা নাউন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই লেসনের মাধ্যমে এখন আমরা বুঝে নিলাম যে যখন আমরা শব্দটাকে নাউন হিসাবে জানবো, তাহলে একটা সেন্টেন্সে সেই শব্দটাকে আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারবো, কীভাবে ব্যবহার করতে পারবো। তো আমার কাছে মনে হয় আজকে যারা দেখেছেন তারা পদ্ধতিগুলো জানলেন, কিন্তু একটা প্রমিস ছিল যে আমরা এই 11টা পদ্ধতি শেখার পরে, মেথড শেখার পরে আমরা আবার কিছু নাউনের এক্সাম্পল দেখব। প্রতিটা লেসনেই আমরা প্রতি সপ্তাহে বা যখনই আমরা লেসন আপডেট করব, তো সেখানে আমরা কিছু নতুন নতুন শব্দের সাথে আপনাদেরকে পরিচিত করাবো, যেগুলো আপনাদের কাজে আসবে, অথবা উই ক্যান লার্ন টুগেদার। তো আজকেও আমাদের এরকম 5টা ওয়ার্ড আছে, কিন্তু আজকে যেহেতু নাউন নিয়ে আলাপ করছি, 5টা ওয়ার্ডই নাউন। সো লেটস সি, we have 5 words that we'd like to share with our audience and hope they will like it and they will start using it in their conversation. Yeah, we would like to see examples actually of how you're using them. So put it in your comments as well. Exactly. So at some point, that'd be really nice if they start sharing videos of those usage of those words. That'd be really nice. Absolutely. All right, so here we go with some new words. First of all is mores, noun, plural, customs. Riti niti. Example, she lived in Bangladesh for several years, but she never got used to the Bangladeshi mores. তাহলে এখানে যেটা বলা হচ্ছে প্লুরাল নাউন মোরেস, যেহেতু এস বা ইএস যুক্ত হয়েছে, আমরা ইতিমধ্যে আজকে আলাপ করেছি। তো মোরেস এটা হচ্ছে কাস্টমস, রীতিনীতি। এটার এক্সাম্পল হচ্ছে সে বাংলাদেশে অনেক বছর থাকা সত্ত্বেও বাংলাদেশের রীতিনীতি সম্পর্কে বা রীতিনীতির সাথে খাপ খাইয়ে নিতে পারেনি।
ওকে, এখন দেখি আমরা পরবর্তী শব্দ আজকে আমাদের সাথে কি আছে। All right, so now we have hinterland, noun, remote area. দূরবর্তী এলাকা। Example, our cabin was located in the hinterland through a distant valley. ভ্যালি হচ্ছে উপত্যকা, তো আমাদের ক্যাবিনটা একটা দূরবর্তী একটা পুরো জায়গাটার মধ্যে আমাদের ক্যাবিন যেখানে ছিল সেটা একটু দূরে ছিল, সব কিছু থেকে একটু দূরে সরে একটা রিমোট জায়গা ছিল উপত্যকার মাঝে। তো সেটাই এখানে বলা হচ্ছে আওয়ার ক্যাবিন ওয়াজ লোকেটেড ইন দ্য হিন্টারল্যান্ড থ্রু এ ডিস্টেন্ট ভ্যালি। লোকেটেড ইন দ্য, একটু আগে বলেছিলাম আমরা যেই শব্দের আগে দা থাকে, আর্টিকেল থাকে, সেই শব্দটাকে আমরা নাউন হিসাবে ধরে নেব, তাহলে এখানে হিন্টারল্যান্ড হচ্ছে একটি নাউন। পরবর্তী এক্সাম্পল। All right, well, this one's one you've probably seen in movies or heard about. Cred comes from credibility. বিশ্বাসযোগ্যতা। Example, it has taken me a long time to build up some cred with these people. তাহলে যেটা বলা হচ্ছে আবারও দেখি, সাম। আমাদের আজকে উদাহরণ আমি দিয়েছিলাম, যখন সাম বা যেটা দিয়ে কোয়ান্টিটি বোঝানো হয়, পরিমাণ বোঝানো হয় বা সংখ্যা বোঝানো হয়, এরকম শব্দ যার আগে বসে সেটা একটি নাউন। তাহলে দেখা যাচ্ছে সাম আমরা ক্রেডের আগে দেখছি, এখানে ক্রেডের আগে, তাহলে এখানে ক্রেড হচ্ছে একটি নাউন। তো বলেছে যে ইট হ্যাজ টেকেন মি আ লং টাইম টু বিল্ড আপ সাম ক্রেড উইথ দিস পিপল। এই মানুষগুলোর সাথে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে আমার অনেক দিন সময় লেগেছিল। Angst, fear or anxiety. উদ্বেগ অথবা আশঙ্কা। Example, my sister was so overcome by angst before the interview that she couldn't sleep the night before. তাহলে দেখা যাচ্ছে যে বলছে যে আমার বোন এত বেশি উদ্বেগে বা আশঙ্কায় ছিল তার ইন্টারভিউর আগে যে তার আগের রাতে সে ঘুমাতে পারেনি। তা আবারও দেখি, ওভারকাম বাই অ্যাংস্ট। তো এখানে অ্যাংস্ট শব্দটা হচ্ছে আমাদের জন্য একটি নাউন, এবং আবারও ডিকশনারিতে আমরা যদি দেখি দেখব তার পাশে একটি এন, ছোট্ট একটি বর্ণ এন বা লেটার এন থাকবে, তা দিয়ে বুঝবো এটা নাউন। এবং আমরা জানবো সেন্টেন্সে কোথায় ব্যবহার করব। যেমন এখানে দেখছি মাই সিস্টার ওয়াজ সো ওভারকাম বাই অ্যাংস্ট। সো ওভারকাম একটি নাউন, যেটা বলেছিলাম, সরি, ওভারকাম একটি ভার্ব। তো ভার্বের পরে নাউন যখন বসে, তো এখানে আমরা দেখছি যে মাই সিস্টার ওয়াজ সো ওভারকাম বাই অ্যাংস্ট, ওভারকাম ভার্ব, সেই ভার্বের ঠিক পরে অ্যাংস্ট বসেছে। তো এখন এখানে এতটুকুই যে অ্যাংস্ট, ফিয়ার অর অ্যাংজাইটি, উদ্বেগ ও আশঙ্কা। দেখি পরবর্তী শব্দ কি আছে আমাদের। All right, well, this was originally a German word but very much taken on by the English vocabulary. Doppelganger, a person who closely resembles another living person, a lookalike. তাহলে লুকলাইক, এটা হচ্ছে সদৃশ ব্যক্তি, যে একজন মানুষ ইতিমধ্যে আছেন কিন্তু তার মতো দেখতে আরেকজন। যেমন আমরা প্রায় সময় সেলিব্রিটিদের লুকলাইক দেখি, যে দেখা যায় সেলিব্রিটি একজন ফিল্ম অ্যাক্টর বা মুভি অ্যাক্টর, সেটা বলিউড, হলিউড, যে কোনো জায়গা হতে পারে। বলিউডে খুব বেশি দেখা যায়, এটা একটা অনেকে ক্যারিয়ারই করে ফেলে এটার উপর ভিত্তি করে। তো তাদেরকে আমরা ডপলগ্যাঙ্গার বলতে পারি, দেখতে একই রকম আরেকজন ব্যক্তি। Example, Rita said she had seen her doppelganger last night. তো রিটা বলছে যে সে তার মতো আরেকজনকে, সরাসরি একেবারে ভূত দেখার মতো একটা অবস্থা, তার মতোই আরেকজনকে গত রাতে দেখেছে। Have you ever seen your doppelganger? I haven't in person, but one of my friends, Wilson, what he did basically on NHS, National Health Services, there was a poster of a guy who looked a little bit like me at the time, but he probably needed to sleep more. A lot of bags under his eyes. Probably I do have it sometimes when I'm doing a lot of late night. I've seen my doppelganger once on TV. Yeah, I was 12 and she was a French girl. And I remember staring thinking, I wasn't there. It was mad. I've never found her, but if you're watching and you recognize yourself, yo. So that's your doppelganger and that's a noun. তো যাই হোক, আশা করি আজকে যারা আমাদের সাথে ছিলেন, আজকে যারা পুরো লেসনটা দেখলেন, এটা একটা লম্বা লেসন। আমরা ভেবেছিলাম যে কম করে শর্ট 10 মিনিটের মধ্যে লেসন শেষ করব, কিন্তু আসলে সম্ভব হয় না। সো আমার মনে হয় আজকে এতটুকুই। অ্যান্ড এস্টার, what do you think of the lesson? I think it's very good, and we're very interested to hear your feedback on it. Okay, and as we always say, don't forget to subscribe the channel. And like it. Yeah, like it. And Like more it, to do about subscribe. you telling us what lessons you'd like to have next and what kind of content in terms of this educational contents you'd like to see when it comes to English lessons. So on that note, we'd like to sign off today. So everyone, keep well. See you again. Bye.